এবার যে টপিকসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভরের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আপেক্ষিক পারমাণবিক ভরটা আমরা একটু পরিষ্কার করে নিই। আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে মৌলের একটি পরমাণুর ভরকে যদি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ দ্বারা ভাগ করি, তাহলে সেটাই হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। অর্থাৎ আপেক্ষিক পারমাণবিক ভর সমান মৌলের একটি পরমাণুর ভর ভাগ হচ্ছে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি দেখি, যেমন মনে করো অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর যদি দেওয়া থাকে, 4.482 ইন্টু 10 ইনভার্স 23 গ্রাম যদি দেওয়া থাকে, 10 ইনভার্স 23। অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর 4.482 ইন্টু 10 ইনভার্স 23 গ্রাম যদি দেওয়া থাকে, তাহলে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর সমান কত? অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর সমান অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর ভাগ হচ্ছে কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশের একটা কনস্ট্যান্ট মান আছে, মানটা হচ্ছে 1.66 10 ইনভার্স 24 গ্রাম। 1.66 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম। তাহলে আমি যদি অ্যালুমিনিয়াম একটি পরমাণুর ভর যদি 4.482 ইন্টু 10 ইনভার্স 23 যদি ভাগ করি, 1.66 ইন্টু 10 ইনভার্স 24 দ্বারা যদি ভাগ করি, তাহলে আমরা দেখতে পারি যে অনেকে ক্যালকুলেটরে একটু প্রবলেম হয় প্রথম দিকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের, যে এটা কিভাবে ক্যালকুলেটর করব। সেই ক্ষেত্রে তোমরা ক্যালকুলেটর দেখো একটু 4.482 তোমরা দেখবে সমানের পাশে একটা ইএক্সপি চিহ্ন আছে, এটা দিয়ে এটা ক্লিক করে তোমরা কি করবে, -23 দিবে। এরপর যেটা হয় যে ভাগ চিহ্ন দিয়ে তোমরা ব্রেকেট দাও না, ব্রেকেট না দেওয়ার কারণে কিন্তু সঠিক রেজাল্টটা আসে না। এরপরে তোমরা এটা 1.66 এরপরে আবার ইএক্সপি দিয়ে -24 দিলেই -24 দিলেই কিন্তু তোমাদের এটা রেজাল্ট বের হয়ে আসবে। এটার রেজাল্ট হবে হচ্ছে 27। অর্থাৎ এই অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর হবে 27। এটাই হচ্ছে তোমাদের আপেক্ষিক পারমাণবিক ভর। ঠিক আপেক্ষিক আণবিক ভরের ক্ষেত্রে যদি একটি অণুর ভর দেওয়া থাকে, অণুর ভরটা উপরে লিখে নিচে 1.66 10 ইনভার্স 24 দিলেই তোমার আপেক্ষিক আণবিক ভরটাও বের হয়ে যাবে। এগুলো আপেক্ষিক পারমাণবিক ভর এবং আপেক্ষিক আণবিক ভর। এখন যেটা হয় এর সাথে সাথে আরেকটা যেমন গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করার সিস্টেম থাকে। তো সেই ক্ষেত্রে গড় আপেক্ষিক পারমাণবিক ভরের ক্ষেত্রে দেখো তোমাদের দেওয়া থাকবে, যেমন গড় আপেক্ষিক পারমাণবিক ভরের ক্ষেত্রে গড় আপেক্ষিক পারমাণবিক ভর এই ক্ষেত্রে যেমন ক্লোরিনের দুইটি আইসোটোপ আছে, যে ক্লোরিনের দুইটি আইসোটোপ, একটা হচ্ছে ক্লোরিন 3517। ধরো এটা প্রকৃতিতে পাওয়া যায় 75%, এটা দেওয়া থাকবে। আবার ক্লোরিন 3717 এটা প্রকৃতিতে পাওয়া যায় 25%। বলবে এটার গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করো। তো এই ক্ষেত্রে গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা কিভাবে বের করবে? দেখো গড় আপেক্ষিক পারমাণবিক ভর একদমই সহজ। দেখো তাহলে 35টা কত পাওয়া যায়? 75%। তাহলে আমি দিব 35 ইন্টু 75, আচ্ছা, যোগ 37টা পাওয়া যায় 25%, অর্থাৎ
37 ইন্টু 25 দিয়ে আমি শুধু 100 দিয়ে ভাগ করে দিব, তাহলে এটা হবে 35.5। একটু ভালো করে খেয়াল করো, ক্লোরিনের দুইটি আইসোটোপ আছে, সেটা হচ্ছে ক্লোরিন 35 প্রকৃতিতে পাওয়া যায় 75% আর ক্লোরিন 37 প্রকৃতিতে পাওয়া যায় 25%। তো সেই ক্ষেত্রে ক্লোরিন 35 আর 37 এর যে গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করি, আপেক্ষিক পারমাণবিক ভরটা বের করি, সেই ক্ষেত্রে 35 ইন্টু 75 আর এখানে হবে 37 ইন্টু হচ্ছে 25 ভাগ 100, তাহলে হবে 35.5। আর যদি দেওয়া না থাকে, ধরো দেওয়া নাই, সেই ক্ষেত্রে এটা যদি দেওয়া না থাকে যে দুইটি ক্লোরিনের দুইটি আইসোটোপ আছে, সেই ক্ষেত্রে একটি হচ্ছে ক্লোরিন 35 একটি ক্লোরিন 37, সেই ক্ষেত্রে তুমি ধরবা যে ক্লোরিন 35টা যদি ধরি, এটা ধরবা এক্স, আর আমরা জানি প্রকৃতিতে সমস্ত কিছু 100% থাকে, তাহলে সেটা হবে এটা হচ্ছে কত 100 মাইনাস এক্স। আর সেই ক্ষেত্রে যদি দেওয়া না থাকে কত পার্সেন্ট, সেই ক্ষেত্রে এর গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া থাকবে, গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া থাকবে ধরো 35.5 দেওয়া আছে। তো এই ক্ষেত্রে এই অঙ্কটা যদি গড় আপেক্ষিক পারমাণবিক ভর, এটা যদি আমরা করি অঙ্কটা, তাহলে তুমি ধরে নিবে যে দুইটি মৌল, যেমন মনে করো যে একটি যে ক্লোরিনের দুইটি আইসোটোপ আছে, সেই ক্ষেত্রে একটি হচ্ছে ক্লোরিন 35 আর একটা হচ্ছে ক্লোরিন 37, আর এর গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া থাকবে 35.5। তাহলে কোনটার পরিমাণ কত? তাহলে তুমি ধরে নিবে ক্লোরিন 35 আছে X%, আর অতএব ক্লোরিন 37 আছে 100 মাইনাস X%। তো সেই ক্ষেত্রে এইখানে তুমি যদি মান বসায় দাও যে গড় আপেক্ষিক পারমাণবিক ভরের ক্ষেত্রে, তাহলে এর গড় আপেক্ষিক পারমাণবিক ভর সমান গড় আপেক্ষিক পারমাণবিক ভর সমান এই ক্ষেত্রে তুমি ওই আগের নিয়মেই 35 ইন্টু এক্স, অর্থাৎ 35 ইন্টু এক্স প্লাস 37 ইন্টু 100 মাইনাস এক্স, আর এইখানে ভাগ হচ্ছে কত 100। তো এইখানে যদি আমি এটা সমাধান করি, দেখো গড় আপেক্ষিক পারমাণবিক ভর কিন্তু আমার দেওয়া আছে কত 35.5, তাহলে 35.5 এটা গেল। আর এই জায়গায় হচ্ছে কত 35x প্লাস এই জায়গায় হচ্ছে 3700 মাইনাস 37x, আর নিচে হচ্ছে কত 100। আচ্ছা, তো এখন দেখো তুমি এটার সাথে এটা গুণ করো, আর এটা তো এখানে -2x, দেখো যদি আমি এটা বা দিই, বা চিহ্ন দেই, এটা 100 দিয়ে গুণ করলে কত 3550 সমান, আর এটা হচ্ছে কত -2x প্লাস হচ্ছে 3700। আচ্ছা, বা তাহলে 3550 বা 2x যদি এই পাশে নিয়ে আসি, 2x সমান তাহলে 3700 বিয়োগ 3550, তাহলে বোঝা গেছে বা x ইকুয়াল টু এখানে এই নিচে হচ্ছে 2, আর এই জায়গায় 3550 থেকে 3750 থেকে 3550 চলে গেলে 150, তাহলে এটা হচ্ছে কত মান দ্বারা x এর মান দ্বারায় আমরা এই পাশে একটু করি, তাহলে x এর মান দ্বারা হচ্ছে 75। তাহলে আমরা জানি যে আমরা বের করছিলাম যে ক্লোরিন 35, দেখো ক্লোরিন 35 যেটা এটা ধরছিলাম x মানে কত 75, তাহলে পার্সেন্ট, তাহলে ক্লোরিন 37 দ্বারায় 100 মাইনাস 75 এগুলোটা হচ্ছে কত 25%। এই যে রেজাল্ট কিন্তু বের হয়ে গেল। তাহলে পরীক্ষার সময় এটাও কিন্তু আমাদের আসে। এরপরে যেটা হবে আইসোটোপ কাকে বলে? আসলে আইসোটোপ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সুস্থিত আর একটা হচ্ছে অস্থিত। সুস্থিত আইসোটোপ কাকে বলে? সুস্থিত আইসোটোপ নিয়ে আমাদের কোনো আলোচনা নেই। আসলে তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলা হয়? অস্থিত আইসোটোপ সমূহ বিভিন্ন ধরনের রশ্মি, যেমন আলফা বিটা গামা রশ্মি বিকিরণ করে বিভিন্ন মূল্যের আইসোটোপে পরিণত হয়, একে বলা হয় তেজস্ক্রিয় আইসোটোপ। যেমন অস্থিত আইসোটোপ সমূহ বিভিন্ন ধরনের রশ্মি আলফা বিটা গামা রশ্মি বিকিরণ করে অন্য মূল্যের আইসোটোপে পরিণত হয়, এই পরিণত হওয়ার ধর্মকেই বলা হয় তেজস্ক্রিয়তা। আর আইসোটোপকে বলা হয় তেজস্ক্রিয় আইসোটোপ। তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার আসলে তোমরা যেমন চিকিৎসা ক্ষেত্রে, রোগ নির্ণয়ে, রোগ নিরাময়ে, কৃষিক্ষেত্রে, ফসলের পুষ্টিতে, এরপর ক্ষতিকারক পোকামাকড় নিয়ন্ত্রণে এবং ফসলের মান উন্নয়নে, এগুলো বইয়ের মধ্যে সুন্দরভাবে লেখা আছে। অনেকে ধারণা যেগুলো আসে না এগুলো, কিন্তু অনেক সময় এই যে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহারগুলো প্রচুর পরিমাণে আসে, তোমরা একটু বই থেকে খুব ভালোভাবে পড়ে নিবে। যেমন আমি যদি বই থেকে একটু দেখি যে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহারগুলোর ক্ষেত্রে যে কী আছে, যে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার, যেমন সবচাইতে গুরুত্বপূর্ণ তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার যেমন চিকিৎসা ক্ষেত্রে যেমন রোগ নিরাময়ে টেকটিশিয়াম 99 দ্বারা শরীরের ভিতরে টেকটিশিয়াম 99 দ্বারা
তোমার গামা রশ্মি টেকনিশিয়ান 99 থেকে গামা রশ্মি বিকিরণ হয়। এই গামা রশ্মি আসলে ওই বাইরে থেকে গামা রশ্মি শনাক্তকরণ ক্যামেরা দিয়ে সেই স্থানের ছবি তোলা হয় এবং তেজস্ক্রিয় আইসোটোপ 99 লাইফ টাইম মাত্র 6 ঘন্টা। এই সামান্য সময়ের জন্য তেজস্ক্রিয়তা শেষ হয়ে যায়, এটি অনেক নিরাপদ। এটা বিভিন্ন রোগ নির্ণয়ের ক্ষেত্রে এবং ছবি তোলার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এরপরে আয়োডিন 131 যেটা আছে, এটা কী করা হয়, রোগীকে পরিমাণ মতো তেজস্ক্রিয় আইসোটোপ আয়োডিন সমৃদ্ধ দ্রবণ খাওয়ানো হয়। এতে কি হয়, এটা কি থাইরয়েডে পৌঁছায় এবং এটা বিটা রশ্মি নির্গত হয়, এই থাইরয়েডের ক্যান্সার থেকে এটা নিরাময় করে। এছাড়া কোবাল্ট 60 আছে, যেটা হচ্ছে টিউমারের উপস্থিতি নির্ণয় করা হয়। তারপরে রক্তে লিউকেমিয়া রোগের জন্য P32 ব্যবহৃত হয়। এগুলো একটু তোমরা পড়বা। এছাড়া কৃষিক্ষেত্রে যেগুলো আছে এগুলো পড়বা। এগুলো আমার মনে হয় যে একটু মুখস্থ করবা, ইনশাল্লাহ কমন পড়বে। এরপরে তেজস্ক্রিয় আইসোটোপের প্রভাব। আসলে তেজস্ক্রিয় আইসোটোপের কিছু কিন্তু প্রভাব আছে, যেমন তেজস্ক্রিয় আইসোটোপের উপকারের সাথে সাথে কিছু ক্ষতিও সাধন করে, যেমন আলফা বিটা এবং গামা রশ্মি নির্গত হয়ে কোষের জিনগত পরিবর্তন ঘটায়। ফলে কি হয়, তোমার ক্যান্সারের মতো রোগও সৃষ্টি হতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু জাপানের হিরোশিমা বা নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণে কয়েক লক্ষ মানুষ মারা গিয়েছিল। এরপর 1986 সালে রাশিয়ার চেরনোবিলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা ঘটে এবং অনেক লোক প্রাণ হারায় সহ পরিবেশের প্রচণ্ড রকমের দূষণ সৃষ্টি হয়। তো এই ছিল আমাদের 3য় অধ্যায়ের তোমাদের পড়া। তো এগুলো খুব ভালোভাবে তোমরা লক্ষ্য করবে যে আমি কি বলতে চেয়েছি। আর একটু দীর্ঘ সময় হয়েছে, এই কারণ হচ্ছে এই অধ্যায়টা একটু বড় তুলনামূলকভাবে, আর অনেকগুলো টপিকস। আর তোমাদের যেহেতু আমি ইলেকট্রন বিন্যাস শিখিয়ে ফেলেছি এই জন্য এটা 4র্থ অধ্যায়ের অনেকটুকুই তোমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।